হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, প্রথমেই দেওয়া আছে সিলেবাস। তোমাদের এই পরীক্ষায় কি কি থাকবে সিলেবাস থেকে সেটা একবার দেখে নাও। থাকবে হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ, জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ, বর্জ্য পদার্থ, মৌলিক ও যৌগিক ও মিশ্র পদার্থ, মাপযোগ ও পরিমাপ, বল ও শক্তির প্রাথমিক ধারণা। এই অধ্যায়গুলো থেকে তোমাদের এবারে 70 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের একটু বেশি করেই পড়তে হবে, তার জন্য তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি, কথা না বাড়িয়ে। দেখো, প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। একের দাগে বলেছে প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। সঠিক উত্তরটি হবে অপশন বি, অক্সিজেন। অক্সিজেন নিজে জ্বলতে পারে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। পরের প্রশ্ন 2-এর দাগ, একটি লব্ধ রাশি হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, ঘনত্ব। ঘনত্ব একটি লব্ধ রাশি, আর দৈর্ঘ্য, ভর এগুলো কি মৌলিক রাশি। পরের প্রশ্ন 3-এর দাগ, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, সোনা। সোনা একটি চৌম্বক পদার্থ নয়, কারণ সোনা চৌম্বক পদার্থ দ্বারা আকৃষ্ট হয় না, অর্থাৎ আকর্ষণ করে না, যার জন্য এখানে সোনা চৌম্বক পদার্থ হবে না। নিকেল, কোবাল্ট এগুলো কিন্তু চৌম্বক পদার্থ। চলো পরের প্রশ্ন 4-এর দাগ, প্রদত্ত কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা থাকে না। সঠিক উত্তরটি হবে অপশন সি, শ্যাওলা। পরের প্রশ্ন 5-এর দাগ, ঢেঁকি শাক এক প্রকার। সঠিক উত্তরটি হবে অপশন সি, ফান জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন 6-এর দাগ, প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে। সঠিক উত্তরটি হবে অপশন সি, চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া সাপ কী করে, সরাসরি বাচ্চা প্রসব করে। পরের প্রশ্ন 7-এর দাগ, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্লাবার। এখানে বানানটা একটু মিস্টেক ছিল, আমি ঠিক করে দিয়েছি, তোমরা ব্লাবার লিখবে, কেমন। পরের প্রশ্ন 8-এর দাগ, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো। সঠিক উত্তরটি হবে ডিডিটি। পরের প্রশ্ন 9-এর দাগ, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে। সঠিক উত্তরটি হবে অপশনে মাংস পথ। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন 10-এর দাগ, এসআইতে বলের একক। সঠিক উত্তরটি হবে অপশন বি, নিউটন। আর যদি বলতো সিজিএসতে বলের একক কি, তাহলে হবে ডাইন। সিজিএসে হবে ডাইন আর এসআইতে হবে নিউটন। পরের প্রশ্ন 11-এর দাগ, কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে। সঠিক উত্তরটি হবে অপশনে প্রথম শ্রেণীর লিভারে। পরের প্রশ্ন 12-এর দাগ, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য হলো। সঠিক উত্তরটি হবে অপশন সি, ইনজেকশনের সিরিজ। ইনজেকশনের সিরিজ হলো কঠিন বর্জ্য পদার্থ, যেগুলো একবার ব্যবহার করলে আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না। চলো পরের প্রশ্ন 13-এর দাগ, দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে বর্জ্য পদার্থগুলির কোনো পরিবর্তন হয় না তাকে বলে। সঠিক উত্তরটি হবে অপশন বি, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। অর্থাৎ তোমরা যদি মাটিতে একটা প্লাস্টিক ফেলে দাও, দেখবে সেই প্লাস্টিকটা কোনোভাবেই মাটিতে মিশে যাবে না, যেরকম প্লাস্টিক সেরকমই থাকবে। তাহলে প্লাস্টিক একটা কি, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন 14-এর দাগ, কোন রাশিটি মৌলিক রাশি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, আয়তন। আয়তন, ঘনত্ব এগুলো হচ্ছে লব্ধ রাশি, আর দৈর্ঘ্য, সময়, ভর এগুলো হচ্ছে মৌলিক রাশি, মনে রাখবে। পরের প্রশ্ন 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন বলেছে হিরে অধাতু হলেও তাপের ড্যাশ। তো উত্তর হবে হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। পরের প্রশ্ন 2-এর দাগ, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ। উত্তর হবে পরিশ্রুত। পরের প্রশ্ন 3-এর দাগ, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ। উত্তর হবে নোটোকর্ড। নোটোকর্ড নামে একটি দণ্ড থাকে। পরের প্রশ্ন 4-এর দাগ, আলোর তীব্রতার একক হলো। সঠিক উত্তর হবে ক্যান্ডেলা। তাহলে আলোর তীব্রতার এককের নাম কি, ক্যান্ডেলা। পরের প্রশ্ন 5-এর দাগ, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে
নত তলের সুবিধা তত ড্যাশ হবে, তো উত্তর হবে বেশি হবে। পরের প্রশ্ন দেখো 6-এর দাগ, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর, এই প্রশ্নটা আগে একবার হয়ে গেল, রিপিট হয়েছে। এরপর দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর করে থাকবে। 1-এর দাগে বলেছে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেতে লেখো, তো উত্তর হবে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো PCl5। পরের প্রশ্ন 2-এর দাগ, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও, উত্তর হবে ব্রোঞ্জ। ব্রোঞ্জে কী কী থাকে? ব্রোঞ্জে থাকে তামা এবং টিন, এই জন্য এই দুটো ধাতুর মিশ্র হচ্ছে ব্রোঞ্জ। পরের প্রশ্ন 3-এর দাগ, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। দেখো উত্তর, দুটি হাতের তালু পরস্পর ঘষলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং হাত গরম হয়ে ওঠে। এছাড়াও তোমরা অন্য উদাহরণ দিতে পারো, যেমন ইলেকট্রিক হিটার, একটা যন্ত্র, সেটাকে হিট করলে কি হবে? তাপ উৎপন্ন হবে। সেই হিসেবে তোমরা এই উদাহরণগুলো দিতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4-এর দাগ, ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? উত্তর হবে 2টি। পরের প্রশ্ন 5-এর দাগ, একটি জটিল যন্ত্রের নাম লেখো, উত্তর হবে সাইকেল। পরের প্রশ্ন 6-এর দাগ, হাতির একটি মজার অঙ্গের নাম লেখো, সঠিক উত্তরটি হবে সুর। হাতির সুর একটা কি মজার অঙ্গ। পরের প্রশ্ন 7-এর দাগ, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 8-এর দাগ, স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? উত্তর হবে ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। পরের প্রশ্ন 9-এর দাগ, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন 2টি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং সেলাইনের বোতল। এই প্রশ্নটা আমি সঠিক উত্তর নির্বাচনেও রেখেছিলাম, এখানেও রেখেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 10-এর দাগ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার। অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। পরের প্রশ্ন 11-এর দাগ, কাজ করার জন্য আমরা শক্তি পাই কি থেকে? উত্তর হবে খাদ্য থেকে। খাদ্য থেকে আমরা কি পাই? শক্তি পাই, অর্থাৎ এনার্জি পাই। পরের প্রশ্ন 12-এর দাগ, বাদুড় কোন পর্বের প্রাণী? উত্তর বাদুড় স্তন্যপায়ী প্রাণী। পরের প্রশ্ন 13-এর দাগ, একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো, উত্তর হবে কয়লা। আর নবীকরণযোগ্য যদি শক্তি বলে তাহলে কি হবে? তাহলে হবে সূর্য বা সৌরশক্তি। পরের প্রশ্ন 14-এর দাগ, কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? উত্তর হবে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের জন্য কি হয়? যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 4-এর দাগের নিচের প্রশ্নগুলির একটি বা 2টি বাক্যে উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, 2 নাম্বার করে থাকবে। দেখো 1-এর দাগে বলেছে তোমার হাত কোন শ্রেণীর লিভার? এর আলম্ব কোথায় আছে? উত্তর তোমার হাত একটি 3য় শ্রেণীর লিভার। তোমরা যখন লিখবে প্রশ্নের উত্তরটা তখন লিখবে আমার হাত একটি 3য় শ্রেণীর লিভার। এর আলম্ব বা ফালক্রাম কনুইয়ের সংযোগস্থলে আছে। পরের প্রশ্ন 2-এর দাগ, জয় অ্যারি ফ্যাবা ও কার্ল ফন ফ্রিস যে যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। উত্তর জয় অ্যারি ফ্যাবা গবেষণা করেছেন শুঁয়োপোকা এবং অন্যান্য পোকামাকড়দের ওপর। আর কার্ল ফন ফ্রিস মূলত মৌমাছির যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করেছেন। তো দুজন বিজ্ঞানী 2 রকম বিষয় নিয়ে কাজ করেছেন, এটা একটু মনে রাখবে। তোমাদের বইয়ে আরও খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, সেগুলো একটু পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো 3-এর দাগ, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? উত্তর জলের সংকেত H2O থেকে যে তথ্যগুলি জানা যায় সেগুলি হলো, দেখো H2O সংকেত বিশিষ্ট পদার্থটির নাম জল, এবং জল হাইড্রোজেন ও অক্সিজেন গঠিত যৌগ। 2 নম্বর পয়েন্ট, H2O দ্বারা জলের একটি অণুকে বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। 3 নম্বর পয়েন্ট, একটি জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত 1:8। এইটুকু তোমরা লিখে দেবে। চলো পরের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তর 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায়
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম 90%, ইউরেনিয়াম 10%, এর সংকর ধাতু তৈরি একটা দণ্ডের দুই প্রান্তে দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড মিটার ধরা হয়। চলো পরের প্রশ্ন। 5-এর দাগ, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উত্তর, জৈব ভঙ্গুর বর্জ্য হলো এমন এক ধরনের বর্জ্য যা মূলত অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে প্রকৃতিতে মিশে যায়। উদাহরণ দেখো দেওয়া আছে, শাক সবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতা পাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বইপত্র প্রভৃতি হলো জৈব ভঙ্গুর বর্জ্য উদাহরণ। অর্থাৎ এই সমস্ত বর্জ্য যদি আমরা পরিবেশে রেখে দিই বা কোথাও ফেলে দিই, সেগুলো কি হবে? পচে যাবে। এই জন্য এগুলোকে বলা হয় বর্জ্য ভঙ্গুর বর্জ্য পদার্থ। কিন্তু যেগুলো হচ্ছে পরিবেশের সঙ্গে মিশে যায় না, সেগুলোকে বলা হয় জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, যেমন প্লাস্টিক। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগ, গাছ কি করে পরিবেশে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর, আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত, সেগুলিও হয় না। এভাবেই গাছ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন 7-এর দাগ, দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? উত্তর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দুধে দই মিশালে দইয়ের ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। পরের প্রশ্ন 8-এর দাগ, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন বলা হয়। পরের প্রশ্ন 9-এর দাগ, মৌলের যোজ্যতা কিভাবে নির্ণীত হয়? উত্তর, মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন হাইড্রোজেনের 2টি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় বলে অক্সিজেনের যোজ্যতা 21। পরের প্রশ্ন 10-এর দাগ, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উত্তর, মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো জীবাশ্ম জ্বালানি। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।